আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই আমরা কেমন আছি? সবাই কেমন আছি? আমার প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছি? আমাদের সাথে যারা যুক্ত হয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই যুক্ত হয়ে যাও। একটু ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই, একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই। ওকে, নুসরাত জাহান আইরিন আছো, আর রিয়ানা রিজি আছো, রাইয়ানা রিজি, রিজি আছো, তাসনিম তাবাসসুম যুক্ত হয়েছে আমাদের সাথে। আর কে যুক্ত হয়েছে আমরা একটু দেখতে চাই। সোহেল রানা আছো আমাদের সাথে, সোহেল রানা আছো আমাদের সাথে, নাজিফা তাবাসসুম আছো, মাইশা রহমান আছো, ভালোবাসার চিরকুট যুক্ত হয়েছে, মোহনা আছো, মোহনা গতকালকে ক্লাস করেছো, তৃষা রহমানও যুক্ত হয়েছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, গতকালকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার যে করেছে তার নাম হচ্ছে আদিলা বিনতে আশরাফ। গতকালকে সর্বোচ্চ শেয়ার করেছে আদিলা বিনতে আশরাফ। আদিলা বিনতে আশরাফ, তুমি যদি আজকের ক্লাস দেখে থাকো, তুমি তোমার সব ডিটেলস আমাদের পেজে জানাবা, আমরা তোমাকে অদম্যটা গিফট পাঠিয়ে দিব। গতকালকের বিজয়ী ছিল আদিলা বিনতে আশরাফ, সর্বোচ্চ শেয়ার দাতা। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, আয়েশা খানম যুক্ত হয়েছে। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, ঝটপট ক্লাস শেয়ার করে দাও। আমরা গতকালকে 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম আমাদের অদম্য বইয়ের। যারা বিউপি কে টার্গেট করে পড়াশোনা করছো, যাদের টার্গেট বিউপি কেন্দ্রিক মেরিটাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমরা জানো যে তোমাদের প্রশ্নগুলো আসে ইংলিশ ভার্সনে, আর সেই ইংলিশ ভার্সনের জন্য আমরা তোমাদের জন্য চেষ্টা করছি কিছু করার, যেন একটু ভালো করে বুঝে যাও। আচ্ছা, আমি একটু ক্লাসটা শেয়ার করে দেই, তারপর না হয় তোমাদের সাথে আলাপচারিতা হবে, কি বলো? ওকে, আমি শেয়ার করে দিয়েছি, তোমরা একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমাকে একটু বলো তো ভাই, আমাকে একটু বলো যে অদম্য পড়ে কেমন লাগছে, অদম্যটা হাতে পেয়ে কেমন লাগছে, অদম্য তোমার কাছে অনুভূতি কেমন, একটু বলো। আহ অদম্যটা পড়ে কেমন লাগছে? অদম্য যারা সংগ্রহ করেছো তোমরা জাস্ট এক লাইনে কমেন্টে জানাবা যে অদম্য কেমন লাগছে তোমার কাছে, অদম্য পড়ে কেমন লাগছে, অদম্য হাতে পেয়ে কেমন লাগছে। যেহেতু আমাদের নতুন বই, ইংলিশ ভার্সনের বই, জাস্ট তোমার কাছে এক লাইনে জানতে চাই, যারা বিউপি জাহাঙ্গীরনগর মেরিটাইমে পরীক্ষা দিবা, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা জাস্ট এক লাইনে বলো অদম্যটা পড়ে তোমার কেমন লাগছে, জাস্ট একটা লাইনে বলো। ওকে, আমি তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করি। আমরা গতদিন যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আমরা আজকে পৃষ্ঠা নাম্বার 3, গতকালকে 3-4 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। দেখি, আমরা 1 পড়েছি, 2 পড়েছি, 3-এর এই ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত আজকে আগের দিন আলোচনা করা হয়েছিল। আমরা এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে আলোচনা করব। দেখো, ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ আমরা দেখেছি 5 আগস্ট 2024 সালে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটলো, এরপরে একটা শেখ হাসিনার পতন ঘটলো, এরপরে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে জেনারেল ওয়াকারের মাধ্যমে। ওয়াকার ঘোষণা দিলেন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। এই অন্তর্বর্তীকালীন সরকার, দ্য প্রেসিডেন্ট dissolved the national parliament মানে হচ্ছে জাতীয় সংসদ ভেঙে দেওয়া। তাহলে এই জাতীয় সংসদ ভেঙে দিয়েছে কবে? 6 আগস্ট 2025 সালে। আর দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফর্মড হয়েছিল কবে? 8 আগস্ট 2024-এ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 8 আগস্ট 2024 সালে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফর্মড। আচ্ছা, এই গভর্নমেন্টে কনসিস্ট 23 মেম্বার্স, 23 জন মেম্বার, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার, অর্থাৎ যে প্রধান উপদেষ্টা সে সহ আর 22 জন অ্যাডভাইজার আছেন। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাপয়েন্টেড হয়েছেন প্রেসিডেন্ট দ্বারা,
8 আগস্ট 2024 সালে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো কবে? 8 আগস্ট 2024। আর 6 তারিখে জাতীয় সংসদটা ভেঙে দেওয়া হয়েছিল। টোটাল 23 জন মেম্বার্স আছে, এর মধ্যে চিফ অ্যাডভাইজার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, এরপরে আসুন, দ্য প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার ইজ শফিকুল আলম। প্রেস অ্যাডভাইজার হচ্ছে, খেয়াল করো, প্রেস সেক্রেটারি হচ্ছে শফিকুল আলম। আচ্ছা, এরপরে কি বলছে? দেয়ার আর 4 উইমেন, 4 জন নারী অ্যাডভাইজার আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে 4 জন নারী অ্যাডভাইজার আছে ইন্টারিম গভর্নমেন্টে। এর মধ্যে কারা কারা? সৈয়দা রিজিওনা হাসান, তারপরে শারমিন এস মোরশেদ, ফরিদা আক্তার, নূরজাহান বেগম। 4 জন নারী আছে। তাহলে তোমাকে বলে দিতে পারে which one is not following, which one is not following related to interim government of 2024, এটা বলে দিতে পারে। অর্থাৎ কোন ব্যক্তি ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে নাই, অর্থাৎ 4 জনের মধ্যে যে কোনো একটা না থাকতে পারে, অপশন দিয়ে দিতে পারে এইভাবে। তাহলে 4 জন, কতজন নারী? 4 জন নারী, সৈয়দা রিজিওনা হাসান, শারমিন এস মোরশেদ, ফরিদা আক্তার, নূরজাহান বেগম। আসো, এরপরে আসো, বলছে দ্য অফিসিয়াল রেসিডেন্স, মানে অফিসিয়াল রেসিডেন্স, থাকার জায়গা, অফ দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার, ইজ নেমড যমুনা। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবনটা, সেটার নাম হলো যমুনা। কি নাম? যমুনা। নাম কি ভাই? যমুনা। কি নাম বলেছি ভাই? যমুনা। সাইফুল রহমান অর্ক বলছে অদম্য বইয়ের দাম কত? লাইব্রেরি থেকে নিলে 200 টাকা। বাংলাদেশের সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে, তুমি লাইব্রেরিতে খোঁজ নাও। Okay, the official residence of the chief advisor name is যমুনা। দাগ দিয়ে রাখো, যমুনা। আচ্ছা, এরপরে বলছে the official office of the interim government, তাদের দাপ্তরিক কার্যালয় যেটা, সেটা কোথায় আছে? তেজগাঁ, ঢাকা। দাপ্তরিক কার্যালয় কোথায় আছে? তেজগাঁ, ঢাকাতে। ঢাকার তেজগাঁতে। পৃষ্ঠা নাম্বার 4-এ আসি। তাহলে আমি একটু এইটা আবার একটু সামারি করে দেই, এই জায়গাটা সামারি করি। সরকার 5 তারিখের পতন হলো, 6 তারিখে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলো, 8 তারিখে ইন্টারিম গভর্নমেন্ট হলো। সেই গভর্নমেন্টের প্রধান হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, তার যে অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে টোটাল 23 জন মেম্বার আছে, এর মধ্যে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 22 জন। নারী ব্যক্তি আছে টোটাল 4 জন। কতজন? 4 জন। এর মধ্যে একজন হচ্ছে সৈয়দা রিজিওনা হাসান, শারমিন এস মোরশেদ, ফরিদা আক্তার, নূরজাহান বেগম। চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল যে রেসিডেন্স, বাসভবন, সেটার নাম হচ্ছে যমুনা। আর তাদের অফিসিয়াল অফিস যেটা, সেটা হচ্ছে তেজগাঁ, ঢাকা। আসো, এবার আসো, খেয়াল করো, এই যে এরপর ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফর্মড 8 আগস্ট, কি বলছে? চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাবার্তা কি বলছে দেখি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পোর্টফোলিও আন্ডার দ্য সুপারভিশন, অর্থাৎ ডক্টর ইউনূসের অধীনে কি কি আছে? খেয়াল করো, ইউনূসের অধীনে ডিফেন্স মিনিস্ট্রি আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম আছে, পোস্ট টেলিকম এন্ড আইসিটি আছে। তাহলে তার অধীনে কি কি আছে? ডিফেন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল এভিয়েশন, ট্যুরিজম, পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন এন্ড আইসিটি ডিভিশনটা আছে। ডিভিশনস এর মধ্যে কি আছে? অ্যাডভাইজারি কাউন্সিল ডিভিশন আছে, অ্যাডভাইজারি কাউন্সিল ডিভিশন, আর্ম ফোর্সেস ডিভিশন, আইসিটি ডিভিশন। তাহলে দেখো, অ্যাডভাইজারি ডিভিশন কাউন্সিল আছে, আর্ম ফোর্সেস ডিভিশন আছে, আইসিটি ডিভিশন আছে। তার প্রেস সেক্রেটারি নাম হচ্ছে শফিকুল আলম, প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তাদের অফিসিয়াল রেসিডেন্স যমুনা, আর অফিস হচ্ছে তেজগাঁ, ঢাকা। তেজগাঁ, ঢাকা। ওকে, এরপরে আসুন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা অ্যাডভাইজার, লিস্ট অ্যাডভাইজার, তাদের পোর্টফোলিওটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কে কোথায় আছে পরীক্ষার মধ্যে এই জায়গা থেকে প্রশ্ন অলরেডি আসতেছে। খেয়াল করো, দেখো, ফাইন্যান্স, সায়েন্স এন্ড টেকনোলজিতে আছে সালেউদ্দিন আহমেদ। ফাইন্যান্স, সায়েন্স এন্ড টেকনোলজি, দাগ দাও, এটা দাগ দিয়ে রাখো। আসিফ নজরুল, আসিফ নজরুল আছে ল, জাস্টিস, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তারপরে এক্সপেরিয়েন্টাল ওয়েলফেয়ার, ওভারসিজ এমপ্লয়মেন্ট আছে। শওকত হোসেন আছে লাভার, এমপ্লয়মেন্ট, শিপিং। তারপরে চৌধুরী রফিকুল আবরার আছে এডুকেশন মিনিস্ট্রি, দাগ দিয়ে রাখো, এডুকেশন মিনিস্ট্রি আছে। আদিলুর রহমান খান আছে ইন্ডাস্ট্রি, হাউজিং এন্ড পাবলিক ওয়ার্ক। ফরেন অ্যাফেয়ার্স, তৌহিদ হোসেন আছে ফরেন অ্যাফেয়ার্স, ফরেন অ্যাফেয়ার্স দাগ দাও, তৌহিদুর রহমান ফরেন অ্যাফেয়ার্স এ আছে। এরপরে সৈয়দা রিজিওনা হাসান আছে এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার রিসোর্সে, এটা দাগ দিয়ে রাখতে পারো, সৈয়দ রিজিওনা হাসান কোথায় আছে। শারমিন মোরশেদ সোশ্যাল ওয়েলফেয়ার, উমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবে। রিলিজিয়াস অ্যাফেয়ার নিয়ে কাজ করবে হচ্ছে খালেদ হোসেন, দাগ দিয়ে রাখো, খালেদ হোসেন রিলিজিয়াস অ্যাফেয়ার্স। ফারুকি আজম, ফারুকি আজম লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ, দাগ দাও। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি নূরজাহান, ফরিদা আক্তার, নারী ফরিদা আক্তার, ফরিদা আক্তার
ফরিদ আক্তার, দাগ দাও, নারীগুলো ফরিদ আক্তার ফিশারিজ এন্ড লিভার স্টক নিয়ে কাজ করছে, মন্ত্রণালয়ের অধীনে আছে। নূরজাহান বেগম আছে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আচ্ছা, এরপরে সুপ্রদীপ চাকমা, একজন চাকমা, দ্য মিনিস্ট্রি অফ চিটাগং হিল ট্র্যাক্স অ্যাফেয়ার্স, পার্বত্য চট্টগ্রামের অধীনে যে কাজ করবে, চিটাগং হিল ট্র্যাক্স, দাগ দিয়ে রাখো, চিটাগং হিল ট্র্যাক্স। আচ্ছা, এরপরে আমরা ডক্টর বিধান রঞ্জন রায় প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করছে, প্রাইমারি এডুকেশন মন্ত্রণালয়ের অধীনে আছেন তিনি। আমরা ফজলুল কবির খান পাওয়ার এনার্জি মিনারেল রিসোর্স রোড ট্রান্সপোর্ট ব্রিজ এন্ড রেলওয়ে, ওবায়দুল কাদেরের যেটা ছিল সেই ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ে আছে ফজলুল কবির খান। আচ্ছা, এরপরে আসো জাহাঙ্গীর আলম চৌধুরী হোম মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স এ আছে। তারপর আমরা আসিফ মোহাম্মদ সজীব ইউথ স্পোর্টস, তারপর হচ্ছে লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেটিভস, অর্থাৎ যে আমাদের আসিফ মাহমুদ, হ্যাঁ আসিফ মাহমুদ আছেন। মোস্তফা সরোয়ার ফারুকী তোমরা সবাই চেনো, একজন চলচ্চিত্র পরিচালক, তিনি কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় তার অধীনে আছে। এই যে যেই কয়টা দাগ দিয়ে দিলাম, এই কয়টা একটু গুরুত্বপূর্ণ। ভাইয়া বাংলায় একটু বললেন মাঝে মাঝে, আমি তো পুরোটাই বাংলায় নিচ্ছি ভাই, পুরোটাই বাংলায় বলবো, কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ ভরসা। ওকে, খেয়াল করো, এই কয়টা জিনিস একটু ভালো করে পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই কয়টা জিনিস ভালো করতে পড়তে হবে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশন ছিল, এই কমিশন টোটাল হচ্ছে 11টা। দেখো, ফরমেশন অফ কমিশন অফ স্টেট রিফর্মস, হ্যাঁ 11টা। এখানে বলছে যে টোটাল 11 জন আছে এই কমিশনের মধ্যে। আমরা এটা একটু আলোচনা করি যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যানাউন্স দ্য ফরমেশন অফ 6 রিফর্মস কমিশন সেপ্টেম্বর 11। এই যে ফরমেশন অফ কমিশন স্টেট রিফর্মস, এটা সে ঘোষণা করেছে কবে? সেপ্টেম্বরের 11 তারিখ ঘোষণা করেছে, সেপ্টেম্বরের 11 তারিখ। আচ্ছা, তারা কাজ শুরু করলো অক্টোবরের 1 তারিখ থেকে, তারা অফিসিয়ালি কাজ শুরু করেছে, তাদের অপারেশনটা শুরু করেছে। সেখান থেকে তারা কি বলেছে দেখি, নিচের দিকে যাই। তাদের কমিশনের মধ্যে দেখো কি আছে, তারা যে কমিশন গুলো বললো সেই কমিশনের কি কি প্রস্তাবনা করেছে। যেমন দেখি, ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যাশনাল কনসেনসাস কমিশন A7 মেম্বার্স কমিটি ফ্রম ফেব্রুয়ারি 12 তারিখে, এটা দাগ দিয়ে রাখো। প্রফেসর আলী রিয়াজ কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, তাহলে সাংবিধানিক রিফর্ম যে কমিশনটা ছিল কনস্টিটিউশনাল, এটার দায়িত্বে ছিল প্রফেসর আলী রিয়াজ। আচ্ছা, জুডিশিয়াল রিফর্ম কমিশন, জুডিশিয়ালের দায়িত্বে ছিল শাহ আবু নাইম মুমিনুর রহমান, এটা দাগ দিয়ে রাখো। তারপর আসো এখানে হচ্ছে অ্যান্টি কারাপশন ইফতেখারুজ্জামান, অ্যান্টি কারাপশন রিফর্ম কমিটির মধ্যে দায়িত্বে ছিলেন ইফতেখারুজ্জামান। তারপর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন হচ্ছে সাফার রাজ হোসাইন, অর্থাৎ কি কি রিফর্ম করতে হবে কোনটা জায়গাটা ছিল। ওয়ার্কার্স রাইট রিফর্ম কমিশন সৈয়দ সুলতান উদ্দিন। ওমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন শিরিন হক। এই যে রিফর্মস গুলো আছে, এই রিফর্মস এর দায়িত্বে কে ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা পড়তে হবে ভালো করে, চলে আসতে পারে। কনস্টিটিউশনাল বলেছি প্রফেসর আলী রিয়াজ, জুডিশিয়াল রিফর্ম কমিশন শাহ আবু নাইম, তারপরে বলেছি আমরা অ্যান্টি কারাপশনে বলছি ডক্টর ইফতেখারুজ্জামান, আর ওদিকে সাফার রাজ হোসেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, সৈয়দ সুলতান উদ্দিন ওয়ার্কার্স রাইট রিফর্ম কমিশন, আর নারী হচ্ছে শিরিন হক ওমেন্স অ্যাফেয়ার রিফর্ম কমিশন। এগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি হট টপিক না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে করে যাচ্ছে। আসো, ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আলোচনায় পরীক্ষায় প্রশ্ন আসছে বা আসতে পারে বা আসার সম্ভাবনা আছে, দাগ দিয়ে রাখো ডক্টর মোহাম্মদ ইউনুস। খেয়াল করো, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাথুয়া নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই বাথুয়াটা চট্টগ্রামের হাটহাজারীতে আছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হাটহাজারী চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস born on June 28, 1944 in Bathua village, হাটহাজারী under the ডিভিশন অফ চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ওকে ফাইন। তাকে মানুষ কি বলেছেন? এই ডক্টর মোহাম্মদ মানুষকে কি বলেছেন? দেখো, একজন সোশ্যাল এন্টারপ্রেনার, অর্থাৎ সামাজিক উদ্যোক্তা। তিনি একজন হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ হচ্ছে তিনি একজন মানবিক ব্যক্তি, হ্যাঁ মানবাধিকার কর্মী। তিনি একজন নোবেল পিস প্রাইজ লরিয়েট, অর্থাৎ নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আচ্ছা, এরপরে কি বলছে? হি ইজ দ্য ফার্স্ট, বাংলাদেশের একমাত্র ব্যক্তি, এন্ড দ্য সেকেন্ড দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়
রিসিভ দ্য নোবেল পিস প্রাইজ। তাহলে সে বাংলাদেশের মধ্যে প্রথম ব্যক্তি যে নোবেল প্রাইজ পেয়েছে, আর দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যক্তি যে নোবেল প্রাইজ পেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। খেয়াল করো তার টাইটেল এন্ড রিকগনিশনটা কি। সে পাইনিয়ার অফ দ্য মাইক্রো ক্রেডিট, মাইক্রো ক্রেডিটের সে প্রবক্তা, ব্যাংকার টু দ্য পোর, গরিবের ব্যাংকার, হ্যাঁ ব্যাংকার টু দ্য পোর। সে ফাদার অফ সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার সে ফাদার, জনক, সামাজিক ব্যবসার জনক, ব্যাংকার টু পোর, পাইনিয়ার অফ দ্য মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তাহলে সে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের প্রবক্তা, ব্যাংকার টু পোর, ব্যাংকার টু দ্য পোর অর্থাৎ ব্যাংকার থেকে পোর, তারপরে হচ্ছে ফাদার অফ দ্য সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাথগ্রামে জন্মগ্রহণ করেছেন। সে সোশ্যাল এন্টারপ্রেনার, নোবেল প্রাইজ লরিয়েট তিনি, বাংলাদেশের প্রথম ব্যক্তি নোবেল পেয়েছে, সাউথ এশিয়াতে দ্বিতীয়। সে মাইক্রো ক্রেডিটের উদ্যোক্তা, তারপর সে সোশ্যাল বিজনেসের উদ্যোক্তা। আসেন তার এডুকেশনটা কোথায় হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পড়াশোনা করছে। এরপরে সে পড়াশোনা করেছে আরো অনেক জায়গায় পড়াশোনা করেছে, যেমন ইউএসএ থেকে সে পড়াশোনা করেছে। তো সে পিএইচডি লাভ করেছে ইকোনমিক্সে 1969 সালে ভ্যান্ডারভিল্ট ইউনিভার্সিটি। সেটা পিএইচডি, এটা ইউনিভার্সিটির নামটা একটু জেনে রাখবা। সে পিএইচডি কোথা থেকে করেছে। ওকে, ক্যারিয়ারে আসো। ক্যারিয়ারের মধ্যে আমরা কি কি বলছি। তার প্রাথমিক জীবনটা শুরু হয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। প্রাথমিক জীবন শুরু করেছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যুরো অফ ইকোনমিক্স পরিসংখ্যান ব্যুরোতে সে কি করেছে, প্রথম তার চাকরি জীবনটা শুরু করেছিল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এরপরে সে চট্টগ্রাম কলেজে জয়েন করেছে লেকচারার হিসেবে, ইকোনমিক্সের লেকচারার হিসেবে জয়েন করলো। তারপরে সে প্রফেসর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সে বাংলাদেশে ফিরে এসে, এটা গুরুত্বপূর্ণ, সে বাংলাদেশে 1972 সালে যখন ফিরে আসলো তখন সে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশনে সে জয়েন করেছে, প্ল্যানিং কমিশন। পরবর্তীতে সে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন এবং 1989 সাল পর্যন্ত তিনি সেখানে সার্ভ করেছেন। তাহলে প্রশ্ন হয়ে যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় কোনগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় কোনগুলো? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ভ্যান্ডারভিল্ট ইউনিভার্সিটি, এটাও দিয়ে দিতে পারে। তাহলে আরেকটা দিয়ে দিতে পারে হচ্ছে তোমার বিউপি দিয়ে দিতে পারে, বিউপি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় না কোনটা, বিউপি, এভাবে হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? ইউনিভার্সিটি অফ চিটাগাং করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রাথমিক জীবন শুরু করেন কিভাবে? রিসার্চ অ্যানালাইস্ট হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছিলেন? চট্টগ্রাম কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছিলেন। ওকে, খেয়াল করো সে বাংলাদেশ সরকারের কোন কোন জায়গায় সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সে অ্যাডভাইজার ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের 1996 সালে। সে কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজার ছিল 1996 সালে। সেক্ষেত্রে সে প্রাইমারি আর ম্যাথস এডুকেশনের দায়িত্বে ছিল, সায়েন্স এন্ড টেকনোলজির দায়িত্বে ছিল, এনভায়রনমেন্ট এন্ড ফরেস্টের দায়িত্বে সে ছিল। তাহলে 1996 সালে সে কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু পালন করেছে। 1996 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছিল। খেয়াল করো এরপরে আমরা একটু দেখি একাডেমিক এন্ড ইন্টারন্যাশনাল পজিশনস গুলো তার দেখি কি বলেছে। সে চ্যান্সেলর হয়েছিল আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে মালয়েশিয়াতে, অ্যাপয়েন্টেড 2020 সালে। সে চ্যান্সেলর হয়েছে আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। চ্যান্সেলর হয়েছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে, যেটা স্কটল্যান্ডে আছে, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তার যে বায়োগ্রাফিটা আছে, তার যে আত্মজীবনী আছে। স্বপ্না ভাইয়া, আপনাকে আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, তুমি আমাকে আব্বা ডাকবা। স্বপ্না, তোমার বয়সে আমার একটা মেয়ে থাকতো, যদি আমি সঠিক সময় বিয়ে করতাম, এই বয়সী, তুমি আমাকে আব্বা ডাকতে পারো, টিচার বাবার সমান, ঠিক আছে? বাবাকে তো সুন্দর লাগবেই, ওকে, বাবাকে সুন্দর লাগতেই পারে, ওকে, আব্বা ডাকতে পারো তুমি, আমি তোমার আব্বার বয়সী। ওকে, এরপরে হিজ বায়োগ্রাফি ইজ ইনক্লুডিং ইন স্কুল টেক্সট বুক। তার যে বায়োগ্রাফিটা আছে, আত্মজীবনী যে গ্রন্থটা আছে, সেই আত্মজীবনী গ্রন্থটা কোথায় পড়া হয়েছে? জাপান এবং কানাডার স্কুলে, জাপান এবং কানাডার স্কুলে। সুজন মোহাম্মদ বলছে অদম্য বইয়ের দাম কত? অদম্য বইয়ের দাম হচ্ছে 200 টাকা। সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে। ওকে, অনলাইনে নিতে আমাদের পেজে নক দিয়ে রাখো, তাহলেই হবে, আর লাইব্রেরিতে তো পাবাই। তাহলে দেখো, সে চ্যান্সেলর হয়েছে আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চ্যান্সেলর হয়েছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। তার বায়োগ্রাফিটা টেক্সট বুক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে জাপান এবং কানাডার স্কুলে। জাপান এবং কানাডার স্কুলে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি আলোচনা করা যায়।
আচ্ছা, তার থিওরিজ গুলো দেখো, তার থিওরিজ কি বলেছে, তার থিওরিজ কি খেয়াল করো, তার থিওরিজ দেখো। সে সোশ্যাল বিজনেসের থিওরি দিয়েছে, সে 3-0 থিওরি দিয়েছে। 3-0 মানে হচ্ছে তিনটা শূন্য, 3-0, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। এই যে 3-0, 3-0, এই 3-0 তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। তাহলে জিরো পভার্টি শূন্য দারিদ্র, আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব, জিরো নেট কার্বন এমিশন শূন্য কার্বন নির্গমন, যেটা নিঃসরণ, যেটা সেটা 3-0 থিওরি। আচ্ছা খেয়াল করো, হিজ 3-0 ফিলসফি, 3-0 তত্ত্বটা, দর্শনটা ইন্সপায়ার্ড দ্য প্যারিস অলিম্পিক 2024। প্যারিস অলিম্পিক 2024 থিমটা ছিল তার 3-0 তত্ত্বটা। ওকে, আচ্ছা এরপরে বলছে যে সে এই 3-0 নিয়ে একটা গ্রন্থ লিখেছে, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, এ ওয়ার্ল্ড অফ 3 zeros। তার গ্রন্থের নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros। তার গ্রন্থের নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros, এ ওয়ার্ল্ড অফ 3 zeros। তাহলে 3-0 থিওরি দিয়েছে, তার গ্রন্থের নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros। ওকে, 3-0 নিয়ে অলরেডি প্রশ্ন চলে আসছে অনেক জায়গায়, আবারও আসতে পারে। ওকে, খেয়াল করো, তাকে গ্লোবালি রিকগনিশন দিয়েছে কারা, যেমন তাকে টাইমস পত্রিকা, ফোর্বস ম্যাগাজিন, নিউজ উইক ম্যাগাজিন যেগুলো আছে, সেই ম্যাগাজিন গুলো তাকে কাভার্ড করেছে এখনো পর্যন্ত। টাইমস যে দেশভিত্তিক, পরীক্ষা আসতে পারে টাইমস কোন দেশভিত্তিক, ফোর্বস কোন দেশভিত্তিক, নিউজ উইক কোন দেশভিত্তিক। আজকে আমাদের পেট ব্যাচের ক্লাসে আলোচনা করেছি যে এই ফোর্বস বিশ্বের বিখ্যাত ক্ষমতাশীল ব্যক্তিদের, ধনী ব্যক্তিদের যে ছাপা, মানে ধনী ব্যক্তিদের বায়োগ্রাফি গুলো প্রকাশ করে হচ্ছে এই ফোর্বস ম্যাগাজিন। ক্ষমতাশীল ব্যক্তিদের ফোর্বস ম্যাগাজিন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা ম্যাগাজিন ফোর্বস ম্যাগাজিন, নিউজ উইক পত্রিকা। আচ্ছা তারপরে দেখো, টাইম ম্যাগাজিন 2006 সালে তাকে টপ 12 যে বিজনেস লিডার্স, সেই বিজনেস লিডার্স এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তারপরে যে ফরচুন ম্যাগাজিন 2012 সালে তাকে বলেছে অন অফ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার্স অন অফ আওয়ার টাইম। অর্থাৎ তাকে ফরচুন ম্যাগাজিন বলেছে অন অফ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার্স অফ আওয়ার টাইম। আমাদের সমসাময়িকে সবচেয়ে গ্রেটেস্ট এন্টারপ্রেনার, উদ্যোক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ফরচুন ম্যাগাজিন বলেছে। এরপরে নেচার ম্যাগাজিন 24 বলেছে, তাকে বলেছে named him among the top 10 global personalities। তাকে টাইটেল দিয়েছে দ্য রেভলিউশনারি ইকোনমিক্স, তাকে টাইটেল দিয়েছে দ্য রেভলিউশনারি ইকোনমিক্স। তাহলে নেচার ম্যাগাজিন তাকে বলেছে দ্য রেভলিউশনারি ইকোনমিক্স, ফরচুন ম্যাগাজিন বলেছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার অফ আওয়ার টাইম, টাইম ম্যাগাজিন তাকে টপ 10 এর মধ্যে স্থান দিয়েছে। তাহলে দেখো তার সাথে রিলেটেড ম্যাগাজিন গুলো যেগুলো তাকে স্থান দিয়েছে, টাইমস, ফোর্বস, নিউজউইক। 2006 বলছে 2006 এর মধ্যে 12 জন লিডার্স এর মধ্যে সে একজন ছিল। ফরচুন ম্যাগাজিন 2012 সালে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার্স অফ আওয়ার টাইম বলেছে। নেচার ম্যাগাজিন 2024 বলছে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট, দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট, রেভলিউশনারি ইকোনমিস্ট। আর নেচার জার্নাল তাকে নিয়ে একটা লিখছে, সে বলেছে নেশন বিল্ডার, নেশন বিল্ডার। নেশন কি? নেশন বিল্ডার, নেশন বিল্ডার তাকে বলেছে নেশন বিল্ডার। নেচার, নেচার জার্নাল তাকে বলেছে নেশন বিল্ডার। তাহলে আবার একটু বলে, টাইম, ফোর্বস, নিউজউইক এগুলো তার সাথে কাভার্ড, ফিচার কাভার্ড করেছে তাকে নিয়ে। টাইম ম্যাগাজিন 6 বলছে টপ 12 এর মধ্যে একজন, ফরচুন বলেছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার অফ আওয়ার টাইম, নেচার ম্যাগাজিন বলছে দ্য রেভলিউশনারি ইকোনমিক্স, আর নেচার, নেচার জার্নালটা বলছে নেশন বিল্ডার, নেশন বিল্ডার, নেশন বিল্ডার। ওকে, দেখো আমি পড়ায় দিলে তোমার পড়াটা দ্রুত শেষ হয়ে যাবে, আমি পড়ায় দিলে তোমার পড়াটা দ্রুত শেষ হয়ে যাবে এবং তুমি খুব দ্রুত শেষ করতে পারবা বিউপির জন্য। আমি তোমাকে দায়িত্ব নিয়েছি, তোমার কাজ হচ্ছে ভাই তুমি একটু খুব সুন্দর করে আমাদের অদম্যটা সংগ্রহ করে ফেলবো, এটা হচ্ছে তোমার কাজ। অদম্য, তোমরা যারা মিহিরজিকে পড়ো, মিহিরজিকের পাশাপাশি অদম্য তুমি পড়বা, তোমার কাজ আর কিছু নাই। মিহিরজিকের পাশাপাশি অদম্য পড়বা, আর বাংলার জন্য শিক্ষা ফাইনাল সাজেশনটা পড়বা, তাহলেই মোটামুটি তোমার কভার হয়ে যাবে। তুমি পড়বা মিহিরজিকে, তুমি পড়বা অদম্য, তুমি পড়বা শিক্ষা সাজেশন, তুমি পড়বা ইমনস ফাইনাল সাজেশন, তাহলে আর কিচ্ছু লাগবে না। এটা পড়লেই তোমার কভার হয়ে যাবে শেষ সময়ে, এগুলো পড়লেই তোমার শেষ সময় কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আসো খেয়াল করো সে কি 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 অ্যাওয়ার্ড পাইছে এটা একটু দেখি। সেটা হচ্ছে যে সে নোবেল পিস প্রাইজ পেয়েছে, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছে, প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল পেয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা একটু আসো। সেটা হলো যে যেমন ডেলিভার্ড হিজ ফার্স্ট ফরেন লেকচার, সে প্রথম ফরেন লেকচার দিয়েছে চিফ অ্যাডভাইজার, অ্যাজ এ চিফ অ্যাডভাইজার হিসেবে। খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো,
যে খেয়াল করো যে সে চিফ অ্যাডভাইজার হওয়ার পরে সে লেকচার দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে, সেটা আল আজহার ইউনিভার্সিটি, ইজিপ্টে সে দিয়েছে, এটা আল আজহার ইউনিভার্সিটি। আচ্ছা খেয়াল করো, সে ডক্টরেট ডিগ্রি পেয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়, চায়না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, পরীক্ষা আসছে, গতবারে কোথায় যেন আসছে এটা, যে পিকিং ইউনিভার্সিটি চায়না মার্চ 2029 তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আচ্ছা এরপরে ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম তাকে বলেছে ডক্টর অফ লিটারেচার মে 2025 সালে। আর সোকা ইউনিভার্সিটি তাকে বলেছে, জাপানের সোকা ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে মে 30, 2025। এটা একটু লাগবে, গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় মার্চ 2019 তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দিয়েছে মে 14, আর সোকা ইউনিভার্সিটি দিয়েছে মে 30। তাহলে মার্চ, এপ্রিল, মে। তাহলে দেখো পিকিং হচ্ছে মার্চের 29 তারিখে চায়নাতে, ইউনিভার্সিটি অফ চিটাগং দিয়েছে মে 14, 2025। সোকা জাপান দিয়েছে মে 30। আচ্ছা এইবার আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে একটা জিনিস লেখা আছে, দেখো দ্য সোশ্যাল বিজনেস ডে। তার সোশ্যাল বিজনেস ডেটা হচ্ছে উদযাপন করা হয় জুনের 28 তারিখে, অর্থাৎ যেদিন তার জন্মদিন, সেদিনই তার সামাজিক ব্যবসার যে দিনটা সেই দিনটাকে উদযাপন করা হয় জুনের 2028 সালে, জুন 2028 সালে। তাহলে আমি যা যা আলোচনা করেছি একটু সামারি করি, হ্যাঁ, যা আলোচনা করেছি একটু সামারি করি, মনোযোগ দিয়ে শোনো। যে আলোচনা করেছি একটু সামারি করি। আমরা গত দিনের থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, পার্লামেন্ট ডিসমিস হয়ে গেল 6 তারিখে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো 8 তারিখে, চিফ অ্যাডভাইজার হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানে তার এই সরকারের অধীনে 4 জন নারী ছিল, নারীগুলোর নাম হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন এস মোর্শেদ, ফরিদা আক্তার, নূরজাহান বেগম। তা অফিসিয়াল রেসিডেন্স, অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল রেসিডেন্স হচ্ছে যমুনা, আর তাদের অফিস হচ্ছে তেজগাঁ, ঢাকা। আচ্ছা এন্ট্রিম গভর্নমেন্টের অধীনে ডিফেন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল এভিয়েশন, ট্যুরিজম, পোস্ট টেলিকমিশন, আইসিটি, তারপর হচ্ছে এগুলো সবগুলো আছে। তার প্রেস সেক্রেটারি হচ্ছে শফিকুল আলম আছেন। আচ্ছা এরপরে এখানে টোটাল স্টেট রিফর্মের জন্য কমিশন গঠন করা হয়েছে 11টা, যেটা সেপ্টেম্বরের 11 তারিখে গঠন করা হয়েছিল, সেপ্টেম্বরের 11 তারিখ। সেই কমিশনের মধ্যে কনস্টিটিউশনাল রিফর্ম করবে প্রফেসর আলী রিয়াজ, তিনি প্রস্তাবনা দিয়েছেন। জুডিশিয়াল রিফর্মে ছিলেন শাহ আবু নাইম মুমিনুর রহমান ছিলেন, ওদিকে এন্টি কারাপশনে ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান, এইদিকে সাফাররাজ ছিলেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশনে ছিলেন, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ছিলেন ওয়ার্কার রাইটস রিফর্মস, শিরিন হক ছিলেন উইমেন অ্যাফেয়ার্স কমিশনের মধ্যে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে 1940 সালের জুনের 28 তারিখ। এই 28 তারিখটাই হচ্ছে সামাজিক ব্যবসা দিবস হিসেবে, সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালন করা হয়। সে একজন সোশ্যাল এন্টারপ্রেনার, সে একজন নোবেল প্রাইজ লরিয়েট, বাংলাদেশের প্রথম ব্যক্তি, সে সাউথ এশিয়ার মধ্যে সেকেন্ড নোবেল প্রাইজ পেয়েছে। সে পাইনিয়ার অফ দ্য মাইক্রো ক্রেডিটের উদ্যোক্তা, সে ব্যাংকার টু দ্য পোর, ফাদার অফ দ্য সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার উদ্যোক্তা বলা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি পাশ করেছে, পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। আচ্ছা এরপরে তার ক্যারিয়ার শুরু হয়েছিল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পরবর্তীতে চট্টগ্রাম কলেজে সে ইকোনমিক্সের টিচার হয়েছিল এবং সে প্রফেসর হয়েছে, পরবর্তীতে ইউনিভার্সিটি অফ চিটাগাং প্রফেসর হয়েছে 1989 সাল পর্যন্ত, সেখানে সে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছে। 1996 সালে এসে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সে কাজ করেছে, প্রাইমারি এন্ড ম্যাথস এডুকেশন নিয়ে, সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে, ইকোনমিক, এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট নিয়ে। সে চ্যান্সেলর হয়েছে আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, চ্যান্সেলর হয়েছে গ্লাসগো ইউনিভার্সিটিতে, এবং তার বায়োগ্রাফিটা পড়ানো হচ্ছে জাপান এবং কানাডার স্কুলগুলোতে। আসো তার 3-0 থিওরি, 3টা তত্ত্ব আছে। 3-0: শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ, জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন। আর এই থিওরিটাই অলিম্পিক গেমস 2024 মেইন থিম ছিল। আচ্ছা তার বুক হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 zeros, এটা হচ্ছে তার একটা থিওরি, ওই 3 zeros এর সাথে থিওরি। তাকে গ্লোবালি রিকগনাইজ করেছে টাইমস ম্যাগাজিন, ফোর্বস ম্যাগাজিন, নিউজিক্স ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন 2006 সালে বলেছে টপ
12 এর মধ্যে একজন লিডার। ফরচুন বলেছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার। নেচার ম্যাগাজিন বলেছে টপ 10 গ্লোবাল পার্সোনালিটিস, এবং তাকে বলেছে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট। আর নেচার জার্নাল বলেছে নেশন বিল্ডার্স। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে সে পিকিং ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। সে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে তাকে মার্চের 29 তারিখে। চিটাগং ইউনিভার্সিটিতে ডক্টরাল লিটারেচার দিয়েছে মে 14 তারিখে। সোকা ইউনিভার্সিটি জাপান থেকে মে 30-এ। ওকে, তার সামাজিক ব্যবসা দিনটা উদ্বোধন করা হয়েছে। এটা সেলিব্রেট করা হচ্ছে 2010 সাল থেকে 28 জুন তার জন্মদিনের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থগুলো একটু আলোচনায় আসো। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ, তার বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি টুয়ার্ডস এ ওয়ার্ল্ড থিওরি উইদাউট পভার্টি, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে তার একটা বায়োগ্রাফি। আচ্ছা, তারপরে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, দারিদ্র হয়ে কি বলে, দরিদ্রমুক্ত বিশ্বের জন্য, দরিদ্রমুক্ত বিশ্বের জন্য। তারপরে ঘরের বাধা সরিয়ে নিন, মানুষকে এগোতে দিন। গুরুত্বপূর্ণ গুলো একটু বলি। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, গ্রামীণ ব্যাংক এবং আমার জীবন, সামাজিক ব্যবসা, এটা একটু জেনে রাখো, সামাজিক ব্যবসা। তারপরে ব্যাংকার টু দা পোর, এটা একটু দেখে রাখো, ব্যাংকার টু দা পোর। যেমন ব্যাংকার টু দা পোর, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, সুপার হ্যাপিনেস, বিল্ডিং সোশ্যাল বিজনেস, ক্রিয়েটিং উইদাউট পভার্টি। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থগুলো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা দিয়ে দিতে পারে। জাহাঙ্গীরনগরে যদি দেয় তাহলে দিবে একটা অনুচ্ছেদ করে, বলবে নিচের কোনটা, নিচের কোনটা, নিচের কোনটা, বলবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ না। নিচের কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের, নিচের কোনটা ডক্টর ইউনূসের গ্রন্থ নয়। এই 9 দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে, 9 দিয়ে। কাজে আমরা একটু ভালো করে দেখবো এই জায়গাটা। ওকে, মাইক্রো ক্রেডিট এবং গ্রামীণ ব্যাংক খুবই আলোচনার টপিক, যেহেতু এবছরে খুবই আরো আগে থেকে, আপনাদের জন্মের আগে থেকে প্রশ্ন আসতেছে গ্রামীণ ব্যাংক নিয়ে। গ্রামীণ ব্যাংক খেয়াল করো, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক কিভাবে আসছে একটু একটু আলোচনা করি। গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে জায়গাগুলো রাখবে। গ্রামীণ ব্যাংক হচ্ছে, গ্রামীণ ব্যাংক is a community development bank in Bangladesh that specialized in microfinance, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ providing কি বলছে, স্মল লোন, ফ্রি স্মল লোন টু পিপল ইন পভার্টি, স্পেশালি উইমেন। নারীদেরকে প্রথম গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করেছিল। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ, খামার করার জন্য, এই খামার করার জন্য, এটা ওটা সেটার জন্য। তো এই গ্রামীণ ব্যাংক থেকে প্রথম ঋণ দিল, দেখো প্রথম ঋণ দিল, দেখো খেয়াল করো। সে যখন 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচিং প্রফেশনে থাকে, তখন সে জোবরা গ্রামে তার একটা রিসার্চ ছিল, সেই রিসার্চে যায়। সেখান থেকে সে জোবরা গ্রামের মধ্যেই সে প্রথম একটা মাইক্রো লোন দিয়েছিল, প্রথম মাইক্রো লোন, ক্ষুদ্র ঋণ দেয়। যে নারীকে দিয়েছিল তার নাম ছিল সুফিয়া বেগম। তাহলে এই যে সুফিয়া বেগমকে যে ক্ষুদ্র ঋণ দিল, এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হলো 1976 সালে। 1976 সালে জোবরা গ্রামে শুরু করলো। পরবর্তীতে এটা সাকসেসফুলি 1983 সালে অফিসিয়ালি এটা লঞ্চ হয়ে গেল। তাহলে এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক শুরু হলো কোথায়, ইনিশিয়াল অপারেশনটা কোথায় শুরু হলো, 1976 সালে জোবরা গ্রাম, চট্টগ্রামের জোবরা গ্রামে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। চট্টগ্রামের কোথায়, হাটহাজারীর বাথুয়া গ্রামে, হাটহাজারীর বাথুয়া গ্রামে, চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, হাটহাজারীর বাথুয়া গ্রামে। ওকে, হাটহাজারীর বাথুয়া গ্রামে। খেয়াল করো, ফর্মালি এস্টাবলিশমেন্ট হয়েছে 1983 সালে। আচ্ছা, ফাউন্ডার কে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হেড অফিস হচ্ছে মিরপুর, ঢাকা। মিরপুর, ঢাকার হেড অফিস। প্রাইমারি প্রোগ্রামস, গ্রামীণ ব্যাংকের কাজ কি, প্রাথমিক কাজ, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দেওয়া, হাউজিং লোন দেওয়া, ইরিগেশন লোন মানে সেচের জন্য যে লোন দেয়া, ইরিগেশন, সেটা, ফিশারিজের জন্য লোন দেয়া, অর্থাৎ এই যে মাছের খামারের জন্য, আর রুরাল ডেভেলপমেন্ট স্কিমস দেওয়া, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে গ্রামের আর্থিক সহায়তা যেটা দেয় রুরাল ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য। তাহলে তার মাইক্রো ক্রেডিট করতে পারছে, সে হাউজিং লোন দিচ্ছে, সে ইরিগেশন লোন দিচ্ছে, ফিশারিজ লোন দিচ্ছে, রুরাল ডেভেলপমেন্ট স্কিম দিচ্ছে। রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের যে রুরাল ডেভেলপমেন্ট, সে রুরাল ডেভেলপমেন্ট। ওকে, আসো এরপরে দেখো আমরা আলোচনা করছি গ্রামীণ ব্যাংক। তাহলে 1976 সালে প্রতিষ্ঠা হলো, 1983 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠা হলো চট্টগ্রামের জোবরা গ্রামে, গ্রামের নাম হচ্ছে জোবরা, হেড অফিস হচ্ছে মিরপুরে। আচ্ছা, এরপরে আসো এখানে আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে, প্রথম যে লোন নিয়েছে যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে সুফিয়া বেগম। জোবরা গ্রামের প্রথম লোন নিয়েছে তিনি, জোবরা গ্রাম। খেয়াল করো, ইন্টারন্যাশনাল এক্সপানশন,
অর্থাৎ আন্তর্জাতিকভাবে আর কোন দেশে গ্রামীণ ব্যাংকটা আছে? দেখো, দ্য গ্রামীণ ব্যাংক কনসেপ্ট ওয়াজ ফার্স্ট অ্যাডপ্ট, এই কনসেপ্টটা প্রথম অ্যাডপ্ট করেছে, নিয়েছে আউটসাইড ইন বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, মালয়েশিয়া আর হচ্ছে জাপান। তাহলে বাংলাদেশের বাইরে যে দেশে গ্রামীণ ব্যাংকের কনসেপ্টটা চালু আছে সেটা হলো মালয়েশিয়া আর জাপানে। মালয়েশিয়া আর কি? জাপান। মালয়েশিয়া আর জাপান। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে জয়েন্টলি অ্যাওয়ার্ডেড টু, দেখো, নোবেল পিস প্রাইজ জয়েন্টলি অ্যাওয়ার্ডেড টু গ্রামীণ ব্যাংক এন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে 2006 সালে। কত সাল? 2006 সালে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলো কত সালে? 1976 সালে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 1983 সালে। প্রথম লোন নিল যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে সুফিয়া বেগম। তারা কি নিয়ে কাজ করে? তারা কাজ করে হচ্ছে মাইক্রো ক্রেডিট, হাউজিং লোনস, ইরিগেশন লোনস, ফিশারিজ এন্ড আদার্স রুরাল ডেভেলপমেন্ট স্কিম নিয়ে তারা কাজ করে। ওকে, এর পরের টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দাগ দাও, স্টার চিহ্ন করে রাখো। সেটা হলো, এখান থেকে একটা প্রশ্ন অলরেডি চলে আসছে, গত ডিসিএস এর প্রশ্ন আসছে। নিউ ন্যাশনাল ডে অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট। দেখো কি বলছে, 16 জুলাই, জুলাই মার্টার্স ডে, শহীদ দিবস। 5 আগস্ট, জুলাই আপরাইজিং ডে, এই এই যে জুলাই বিপ্লব দিবস। 12 আগস্ট, ন্যাশনাল ইউথ ডে। 20 অক্টোবর, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাহলে এই যে নতুন যে দিবসগুলো হয়েছে, এই দিবসগুলো একটু ভালো করে পড়তে হবে। নতুন যে দিবস হয়েছে, এই দিবসগুলো ভালো করে একটু পড়তে হবে। এই 4টা দিবসই গুরুত্বপূর্ণ, এই 4টা দিবস ভালো করে পড়ে যাবা। এই 4টা দিবস খুবই গুরুত্বপূর্ণ, 4টা দিবস ভালো করে পড়ে যাবা। এই 4টা দিবস ভালো করে পড়ে যাবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে একটা টপিক দেখো, খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য, স্টার মাইরা রাখো, 3টা স্টার মারো। 8 নম্বর পেজে স্টার। টু বাংলাদেশি কনকোয়ার ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল, বাংলাদেশি যে ব্যক্তি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে, দেখো, অন জুলাই 2025, জুলাই 2025-এ 29 জুলাই 2025, বাংলাদেশি সুইমার্স নাজমুল হক এন্ড মাহফুজুর রহমান, দুইজন ব্যক্তি, নাজমুল হক আর হচ্ছে মাহফুজুর রহমান, তারা সাকসেসফুলি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে কত তারিখে? 29 জুলাই 2025-এ। 29 জুলাই 2025-এ। দ্য ফার্স্ট বাংলাদেশি টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল ওয়াজ ব্রজেন দাস। বাংলাদেশে প্রথম যে বাংলাদেশি, তার নাম হচ্ছে ব্রজেন দাস, যে 23 আগস্ট 1958 সালের দিকে সে অতিক্রম করেছিল। তাহলে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে হলো ব্রজেন দাস। প্রথম বাংলাদেশি হিসেবে অতিক্রম করেছে ব্রজেন দাস। আর 2025 সালে দুইজন ব্যক্তি করলো, নাজমুল হক আর হচ্ছে মাহফুজুর রহমান। খেয়াল করো, আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে, মোশাররফ হোসেন become the first Bangladeshi swimmers to cross the channel on 22 আগস্ট। অর্থাৎ স্বাধীনতার পরে যে ব্যক্তিটা করেছিল তার নাম ছিল মোশাররফ হোসেন। তাহলে দেখো, প্রথম বাংলাদেশি হচ্ছে ব্রজেন দাস 1958 সালে, স্বাধীনতার পরে 1988 সালে হচ্ছে মোশাররফ হোসেন, আর সাম্প্রতিক সময়ে 29 জুলাই 2025 সালে করেছে নাজমুল হক আর হচ্ছে মাহফুজুর রহমান ইংলিশ চ্যানেল। আমরা এক নজরে 5 জন বাংলাদেশি যারা ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে তাদের নামগুলো একটু দেখে রাখি। 5 জন, এখনো পর্যন্ত 5 জন বাংলাদেশি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। ব্রজেন দাস, আব্দুল মালেক, মোশাররফ হোসেন, নাজমুল হক, মাহফুজুর রহমান। 2025 সালে করেছে 2 জন। তাহলে এখনো পর্যন্ত ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে 5 জন। প্রথম হচ্ছে ব্রজেন দাস, তারপরে আব্দুল মালেক, স্বাধীনতার পরে হচ্ছে মোশাররফ হোসেন, আর সাম্প্রতিক সময়ে নাজমুল হক এবং মাহফুজুর রহমান। নাজমুল হক এবং কি? মাহফুজুর রহমান। ওকে, এট এ গ্লান্স ইংলিশ চ্যানেল। এট এ গ্লান্স দ্য ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলটা কোথায় আছে? এটা অলসো নো দ্য চ্যানেল, দা চ্যানেল নামে এটা পরিচিত, দা চ্যানেল নামেও পরিচিত। এর লেন্থ হচ্ছে 560 কিলোমিটার, দৈর্ঘ্য কত? 560 কিলোমিটার। এর ওয়াইড হচ্ছে, প্রস্থ হচ্ছে 240 কিলোমিটার, 240 কিলোমিটার প্রশস্ত এবং 560 কিলোমিটার দৈর্ঘ্য। আচ্ছা, খেয়াল করো, এই যে চ্যানেল টানেল, এটা হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট আন্ডার সি রেলওয়ে। আচ্ছা, খেয়াল করো, এখানে যেটা বলছে যে এই যে টানেলটা কানেক্ট করেছে আটলান্টিক ওশানের সাথে নর্থ সি এর সাথে কানেক্ট করেছে, আটলান্টিক ওশানের সাথে নর্থ সি। আমরা যখন প্রণালীর ক্লাস করবো তখন ওখানে একটা প্রণালী পড়বো, তার নাম হচ্ছে ডোভার, স্ট্রেট অফ ডোভার প্রণালী। ডোভার প্রণালী নামে একটা প্রণালী আছে,
সেখানে আমরা দেখতে পাই ইংলিশ চ্যানেল। তোমরা যখন প্রণালী ক্লাস করবে তখন এটা আরো বুঝবা যে আটলান্টিক ওশান এবং নর্থ সি কে সে একসাথে কানেক্ট করে দিয়েছে এই ইংলিশ চ্যানেলটা। ওকে, এটা অফিসিয়ালি, এই ইংলিশ চ্যানেল অফিসিয়ালি কাকে সেপারেট করেছে? আমরা জানি যে স্ট্রেট এর কাজ কি, STRAIT, স্ট্রেট। স্ট্রেট মানে প্রণালী, স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। প্রণালীর কাজ কি? জলকে যুক্ত করে দেয়া আর স্থলকে পৃথক করে দেয়া। জলকে যুক্ত করে দেয়া, স্থলকে পৃথক করে দেয়া। খেয়াল করো, তাহলে জল যুক্ত করছে আটলান্টিক ওশান এবং নর্থ সি যুক্ত করছে, আর পৃথক করছে কি ইউনাইটেড কিংডমের কাছ থেকে ফ্রান্সকে, যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করে দিয়েছে, ফ্রান্সকে পৃথক করে দিয়েছে। আর ওখানে একটা টানেল আছে, তার নাম হচ্ছে চ্যানেল টানেল। হ্যাঁ, একটা টানেল আছে যেটা রেলওয়ে টানেল। পৃথিবীর মধ্যে ওই ফ্রান্স থেকে যুক্তরাজ্যতে যেতে যে টানেলটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে রেলওয়ে টানেল, মানে দ্য টানেল, দ্য চ্যানেল টানেল বলা হয় তাকে। ওকে, তাহলে দেখো আমরা এই একটা গ্লান্স আরেকবার একটু এই জিনিসটা পড়ে ফেলি। ইংলিশ চ্যানেল অতিক্রম করে বাংলাদেশি সাম্প্রতিক সময়ে দুইজন, তার নাম হচ্ছে নাজমুল হক, মাহফুজুর রহমান। আচ্ছা, এর আগে প্রথম বাংলাদেশি ব্রজেন দাস, স্বাধীনতার পরে হচ্ছে মোশাররফ করিম, এখনো পর্যন্ত 5 জন অতিক্রম করেছে। আচ্ছা, এবার আসো সি টু সামিট। সি টু সামিট, সমুদ্র থেকে পর্বত শৃঙ্গ। সি টু সামিট, সমুদ্র থেকে পর্বত শৃঙ্গ পর্যন্ত যে বাংলাদেশে গিয়েছে এখনো পর্যন্ত এভারেস্ট। দেখো একদম সপ্তম বাংলাদেশি ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান শাকিল যিনি 7th বাংলাদেশি টু কনকার এভারেস্ট। কবে? 19 মে 2024 সালে সে গিয়েছে। দেখো সে জন্মগ্রহণ করেছে কালিয়াকৈর গাজীপুর। তার জার্নির টাইটেলটা ছিল, সে জার্নির টাইটেলটা ছিল সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। আচ্ছা, এটা সে শুরু করেছে ইনানি সি বিচ থেকে, কক্সবাজারের ইনানি সি বিচ থেকে 25 ফেব্রুয়ারি 2024 সালে তার যাত্রাটা শুরু হয়েছিল। এই জন্য সে যাত্রা দিয়েছে, নাম দিয়েছে সি টু সামিট। তাহলে শাকিল যে যাত্রাটা শুরু করলো, ইকরামুল হাসান শাকিল, সেই যাত্রার নাম ছিল সি টু সামিট। সে গাজীপুরের কালিয়াকৈরের ছেলে। সে 19 মে 2024 সালে সপ্তম বাংলাদেশি হিসেবে সে কি করলো? এভারেস্ট বিজয় করেছেন। আসো আমরা এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি বাকিগুলো একটু দেখে ফেলি। প্রথম ব্যক্তি মুসা ইব্রাহিম। হ্যাঁ, তার একটা প্রতিষ্ঠান আছে এভারেস্ট একাডেমি। মুসা ইব্রাহিমের একটা প্রতিষ্ঠানের নাম হলো এভারেস্ট একাডেমি। MA মুহিত সেকেন্ড বাংলাদেশি, সে এভারেস্ট বিজয় করেছে। সে এভারেস্ট বিজয় করেছে 2 বার। হ্যাঁ, এভারেস্ট বিজয় করেছে। নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে প্রথম বাংলাদেশি, ফার্স্ট উইমেন, কিন্তু ব্যক্তি হিসেবে থার্ড। নারী হিসেবে সে প্রথম, কিন্তু ব্যক্তি হিসেবে সে তৃতীয়। সে দেখো ক্রেউকাডং সে ক্রেউকাডং এ কিন্তু সে অতিক্রম করেছে নিশাত মজুমদার। ওয়াসফিয়া নাজনীন, এরপরে সে ওয়াসফিয়া নাজনীন সেকেন্ড বাংলাদেশি উইমেন, সিরিয়ালে সে ফোর্থ। সে 2012 সালে অতিক্রম করেছিল, 2012 সালে। এরপরে আসো বাবর আলী, ডক্টর বাবর আলী। কিছুদিন আগে তো বাবর আলীর আমরা নিউজ দেখেছিলাম, বাবর আলী। ওকে, বাবর আলী। তাহলে বাবর আলী হচ্ছে 6th বাংলাদেশি। সে কি দেখো, সে মাউন্টেইনার অ্যান্ড অ্যাডভেঞ্চার লিডার নামে সে পরিচিত। দেখো মাউন্টেইনার অ্যান্ড অ্যাডভেঞ্চার লিডার নামে সে পরিচিত, ডক্টর বাবর আলী। 2024 সালে আমরা দেখেছিলাম বাবর আলীকে জিজ্ঞেস করা হয়েছিল যে MBBS পড়া সহজ নাকি এভারেস্ট বিজয় করা সহজ। বাবর আলী বলছে ভাই এভারেস্ট বিজয় করা সহজ। ওকে, আচ্ছা এবার আসো এমডি খালেদ হুসাইন। সে দেখো এমডি খালেদ হুসাইন যে এভারেস্ট বিজয়ী তোমার পর্বত শৃঙ্গ অতিক্রম মানে উঠেছে, কিন্তু আবার ফিরে এসে মরে গেছে, মানে ফিরে আসার সময় সে মারা গেছে। দেখো ক্লাইম্বড এভারেস্ট বাট ডাইড অন ডিসেন্ট মানে হচ্ছে তুষারপাত। হ্যাঁ, ডিসেন্ট মানে হচ্ছে তুষারপাত। দেখো এই যে সে ফিরে আসার সময় মারা গেছে, ডাইড অন এই যে স্নোস্টর্ম মানে হচ্ছে তুষারপাতে মারা গেছে। তো এই জন্য অফিসিয়ালি আমরা 6 জনকে রিকগনাইজ করছি। 7 জন আমরা দেখলাম, 6 জনকে রিকগনাইজ করলাম। ওকে, 6 জনকে রিকগনাইজ করলাম, মারা গেছে। তাহলে দেখো এভারেস্ট জয় করেও মারা যায়। ওকে, আমরা মোটামুটি পৃষ্ঠা 8 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। পৃষ্ঠা 8, তাহলে পৃষ্ঠা 8
পৃষ্ঠা 8 পর্যন্ত আলোচনা ডান। এভারেস্ট বিজয় 24-এ করেছে ইকরামুল হাসান শাকিল। আর আমরা দেখেছি প্রথম ব্যক্তি মুসা ইব্রাহিম, পুরুষদের মধ্যে প্রথম নারী হচ্ছে নিশাত মজুমদার, দ্বিতীয় নারী হচ্ছে ওয়াসফিয়া নাজনীন, ডক্টর বাবর আলী। এরপরে দেখলাম, আর এদিকে দেখলাম আমরা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্যক্তি সাম্প্রতিক সময়ে নাজমুল হক, মাহফুজুর রহমান। আমরা অনেকগুলো ডে দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করলাম, অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করলাম, এরপরে জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করলাম। পৃষ্ঠা 8 পর্যন্ত, অদম্য বইয়ের পৃষ্ঠা 8 পর্যন্ত ডান। ওকে, তোমাদের ডান কিনা সেটা বলো। পৃষ্ঠা 8 পর্যন্ত তোমাদের ডান হয়েছে কিনা? পৃষ্ঠা 8 পর্যন্ত তোমাদের ডান কিনা? পৃষ্ঠা 8 পর্যন্ত তোমাদের ডান কিনা? তোমাদের যদি ডান হয়ে থাকে তাহলে একটু আমাকে এক নজরে বলো তো ভাই, যারা মেহেরজিকে সংগ্রহ করেছো, এমন ইংলিশ ফাইনাল সাজেশন সংগ্রহ করেছো, শিক্ষা পড়ছো বাংলার জন্য, তোমরা আমাকে একটু বলো তো ভাই, এই যে অদম্যটা পড়ে তোমার কেমন লাগছে? আমি তোমাকে আজকে অদম্যর আরো কিছু জিনিস দেখাই দিতে চাই। অদম্য পড়ে তোমার কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও তো ভাই, একটু আমাকে কমেন্ট করে জানাও অদম্য পড়ে কেমন লাগছে। আমরা আন্তর্জাতিক সাম্প্রতিক যদি একটু দেখি, আন্তর্জাতিক সাম্প্রতিক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমরা আন্তর্জাতিক সাম্প্রতিক তোমাদেরকে যদি একটু দেখাই, ওকে, একটু কেমন লাগছে বলবো তো ভাই, একদম মনের ভেতর থেকে বলো। যদি ভালো লাগে তাহলে বলবো ভালো লাগছে ভাই, যদি ভালো না লাগে তাহলে বলবো ভাই ভালো লাগেনি। কোনো জোর জবরদস্তি নাই। আমার বিশ্বাস তোমার কাছে যদি পড়ে ভালো লাগে, তুমি তোমার বন্ধুকে, তোমার ফ্রেন্ডকে রিকমেন্ড করবা। এবং সত্যি কথা বলতে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কাজটা করার। আমি সত্যি ভাই সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কাজ করার চেষ্টা করেছি, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কাজ করেছে। আমি মডেল টেস্ট গুলো যদি তোমাকে দেখাই, একদম লেটেস্ট প্রশ্ন অ্যাড করে দিয়েছে, লেটেস্ট প্রশ্ন অ্যাড করেছি, একদম লেটেস্ট প্রশ্ন। দেখো মডেল টেস্ট গুলোর মধ্যে দেখো যে হু ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 2025 নোবেল পিস প্রাইজ কে পেয়েছে? When did Israel recently launch a military strike on Iran? Who organized no work no class protest program? আচ্ছা, এরপরে on the occasion the 5th anniversary of China Bangladesh. আচ্ছা, এই যে এটা হলো 1 নম্বর মডেল টেস্ট। আমি তোমাকে আমি অন্য একটা মডেল টেস্ট দেখাই। ধরো মডেল টেস্ট 4-এ দেখো, 4-এর মধ্যে দেখো দেয়া আছে when was Operation Sindoor, when was the name of Iran retaliatory attack on Israel on June 24? এরপরে who declined a special US honor due to criticism on Israel? এরপরে what was the theme of BFA 2025? একদম লেটেস্ট প্রশ্ন, দেখো একদম লেটেস্ট প্রশ্ন দিয়েছি। আচ্ছা, এরপরে আমি ধরো অন্য একটা মডেল টেস্ট তোমাকে দেখাই, তুমি কত নম্বর দেখবা বলো। প্রত্যেকটা মডেল টেস্টে 50টা করে প্রশ্ন দিয়েছি আমি, প্রায় 2000 প্রশ্ন আছে। এরপরে দেখো on April 2023 India suspended which river water treaty with Pakistan? What is the name of Iran mainly revolutionary military force? অর্থাৎ লেটেস্ট প্রশ্ন দিয়েছে। এই যে দেখো when did Peking University awarded honorary doctorate to Dr. Yunus? পিকিং ইউনিভার্সিটি কবে দিয়েছে? আমরা একটু আগে পড়েছিলাম মার্চ 29, মনে আছে পিকিং ইউনিভার্সিটি কবে দিয়েছে? ইনায়া রহমান, জব ক্যান্ডিডেট ফাইনাল সাজেশন। আচ্ছা, এখন কি আবার কিনতে হবে নাকি রিসেন্ট জিকের জন্য একটা বই কিনলেই হবে? আপনি মিহির জিকে ফাইনাল সাজেশনটাই করেন ভালো করে, সাথে আপনি যদি ফাইনাল সাজেশন আগেরটা থাকে সাথে হচ্ছে আপনি নিয়ে নেন, কি বলে এটাকে, হাই ভোল্টেজটা নিয়ে নেন আপু। ওকে, আমি চেষ্টা করেছি একদম লেটেস্ট প্রশ্নগুলো দিয়ে মডেল টেস্টটা সাজানোর। তুমি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে গেলে বিউপির জন্য তুমি মোটামুটি একটা ভালো আয়ত্ত করতে পারবা। যে বিউপির জন্য মানে কেমন করে পড়া দরকার, কোশ্চেন গুলো কেমন করে হয়। সুমাইয়া বলছে কেমন করে বলবো, বই এখনো হাতে পেলাম না। বই পেয়ে যাবা, যারা অর্ডার করেছো পেয়ে যাবা, অনেকে অর্ডার করেছো, পেয়ে যাবা ইনশাআল্লাহ।
ওকে, অদম্য পড়ে মনে হচ্ছে মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ওকে ওকে, আজকে আমরা যে 8 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম, 8 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম, এমডি সোহেল রানা বলছে ভাই আজকে প্র্যাকটিস করাবেন কিনা। আমরা আজকে আর প্র্যাকটিস করাবো না, আমরা থিওরি দিয়েছি, আমরা এই 8 পৃষ্ঠার উপরেই আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রায় 50টা কোশ্চেন প্র্যাকটিস করব এবং এই 8 পৃষ্ঠার উপরে আমরা এক্সাম নেওয়ার চেষ্টা করব। এই 8 পৃষ্ঠার উপরে এক্সাম আপনি কোথায় দিবেন আমি একটু বলে দিব, এই এক্সামের ঘোষণাও দিয়ে দিব আমাদের পেজের মাধ্যমে। এক্সামটা দিতে হলে আপনাকে যেতে হবে ভাইয়া, আপনাকে সবার আগে আমাদের ওয়েবসাইটে যেতে হবে www.ornobgk.com। এই বইয়ের উপরে আপনি যদি এক্সাম দিতে চান তাহলে আপনাকে যেতে হবে www.ornobgk.com, www.ornobgk.com, এটাতে যেতে হবে। গিয়ে সবার আগে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করলেই আপনি এক্সাম দিতে পারবেন, আদারওয়াইজ এক্সাম দিতে পারবেন না। তো সবার আগে আপনি অ্যাকাউন্ট করেন ভাই। আপনি যেই শিক্ষার্থী হন না কেন, আপনি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলে আগামী পরশু দিন পেয়ে যাবেন। আজকে অর্ডার করলে আগামীকাল জমা দেবো, আগামী পরশু দিন পেয়ে যাবেন। খেয়াল করেন, আপনি আমাদের ওয়েবসাইট যেটা আছে www.ornobgk.com, এই ওয়েবসাইটে গিয়ে ভাই আপনি সবার আগে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলেই আপনি পরবর্তীতে নোটিশ পেয়ে যাবেন কিভাবে এক্সামটা দিবেন। আপনি এখানে একটা লগ ইন অপশন থাকবে, সেই লগ ইন অপশনে গিয়ে আপনি সবার আগে অ্যাকাউন্ট করবেন। আর আমাদের বই অর্ডার করবেন কিভাবে, বই অর্ডারের অ্যাড্রেস হচ্ছে shop.ornobgk.com, shop.ornobgk.com। আমাদের www.ornobgk.com হচ্ছে ওয়েবসাইটের নাম। এই যে এখানে লগ ইন আছে, এই লগ ইনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খুলনে গিয়ে আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনি বসে থাকেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা এই এক্সামের এখানে এক্সাম দিয়ে দিব। আমরা যখন যেদিন অ্যানাউন্স করব সেদিন থেকে এক্সাম হবে রুটিন অনুযায়ী। আর বই যদি অর্ডার করতে চান অনলাইনে তাহলে লিখবেন shop.ornobgk.com, একসাথে, এই যে লেখা আছে shop.ornobgk.com, একসাথে shop.ornobgk.com। আমি লিখে দিচ্ছি, আমি তাও লিখে দিচ্ছি আপনাদেরকে, আমি লিখে দিচ্ছি বইয়ের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, shop shop.ornobgk.com। এটা হলো বুক, এটা হলো বুক। এখানে এই যে অদম্য আছে, শিখা ফাইনাল সাজেশন আছে, আপনি যেটা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারবেন। আর এক্সামের জন্য ornobgk.com, এই ওয়েবসাইটে যাবেন। আমরা অ্যানাউন্স করলে অ্যাকাউন্ট করে রাখবেন, অ্যানাউন্স করলে এক্সাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি একটু পরেই আজকের ক্লাসের এই যে দাগানো পৃষ্ঠাগুলো ইনশাআল্লাহ হাইলাইট করে আপনাদেরকে ছবি তুলে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, রেগুলার ক্লাস করেন, অদম্যটা আপনার নিজের হাতে রাখেন। আর গতকালকের যে বিজয়ী ছিল তার নাম হচ্ছে আদিলা বিনতে আশরাফ। আজকে আমরা কোনো গিভওয়ে দিচ্ছি না, আগামী ক্লাসে আমরা গিভওয়ে দিব, সেটা হলো আমাদের এই বই যারা সংগ্রহ করেছে এদের মধ্যে সর্বোচ্চ ভালো রিভিউ দাতা যারা আছেন, রিভিউ দাতাদেরকে আমরা গিভওয়ে দিব। রিভিউ দাতা যারা থাকবে তাদেরকে আমরা গিভওয়ে করব। এই রিভিউটা বইয়ের চমৎকার কিছু ছবি তুলতে হবে, বইয়ের ফ্রন্ট ব্যাক ভেতরের চমৎকার ছবি তুলতে হবে, এবং একই সাথে বই নিয়ে আপনার অনুভূতি, বই নিয়ে আপনার রিভিউটা, যার রিভিউ যত বেশি সুন্দর হবে তাকে গিভওয়ে করব আমরা। ওকে, সেই রিভিউটা পোস্ট করতে হবে অর্ণব স্যার ক্লাসরুম। এই ক্লাসরুমটাতে আপনি পোস্ট করতে হবে, অবশ্যই পাবলিক করে পোস্ট করতে হবে আপনার প্রোফাইলে এবং অর্ণব স্যার ক্লাসরুমে। যার রিভিউ যত বেশি সুন্দর হবে তাকে আমরা গিভওয়ে দেব ইনশাআল্লাহ। তিনজন ব্যক্তি এই রিভিউ দাতা গিভওয়ে পাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো গিভওয়ে রাখবো। আর এটা আজকে এই রাত থেকে, এই যে এখন থেকে শুরু হয়ে আগামীকাল রাত 12টা পর্যন্ত
পর্যন্ত, আগামীকাল রাত 12টা পর্যন্ত এইটার পোস্ট করার ডেডলাইন থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আবার ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিহির সিরিজের সাথে থাকেন, অদম্যের সাথে থাকেন, শিক্ষা বইয়ের সাথে থাকেন, ইমন সিং ফাইনাল সাজেশন পড়েন ভালো করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।